বাংলা সাহিত্যের বিশাল একটা অংশ জুড়ে আছে অনুবাদ সাহিত্য। আর এই অনুবাদ সাহিত্যের অন্যতম একটি গ্রন্থ গ্রিক ভাষায় রচিত বিখ্যাত নাটক সফোক্লিস এর ইডিপাস। গ্রিক ট্র্যাজেডির এই বিখ্যাত নাটকটি বাংলায় অনুবাদ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আলী আহসান। তিনি তার অনুবাদ গ্রন্থের শুরুতে গ্রিক ট্র্যাজেডি নিয়ে কিছু কথা বলেছেন। গ্রিক ট্র্যাজেডিতে মানুষের অপরিসীম হতাশা এবং অসত্য চিত্রিত হয়। নিয়তি নির্ধারিত বিশ্ববিধানের সংকল্পশ্রয়ী যে নিদারুণ যন্ত্রণা এবং যে অব্যক্ত চিত্তদাহন, তার তুলনা পৃথিবীর অন্য কোনো ভাষার সাহিত্যে নাই। একদিকে নির্মম অপরিবর্তনীয় বিশ্ববিধান, অন্যদিকে স্বাধীন ইচ্ছার পদক্ষেপ। এই দুই শক্তির মধ্যে মানুষের বিনিশেষ অবলুপ্তি গ্রিক ট্র্যাজেডিকে একই সঙ্গে নিষ্ঠুর ও মহিমান্বিত করেছে। সফোক্লিস নাটক ইডিপাস রেক্স এ মানুষের এই অবলুপ্তি অশেষ শক্তিমানের ভাগ্যহত চিত্তের আত্মনাদি প্রকাশিত। ইডিপাস নাটকের অন্যতম চরিত্রসমূহ হল ইডিপাস, তিনি থিবির রাজা, জোকস্টা ইডিপাসের স্ত্রী এবং মাতা, কিরিয়ান জোকস্টার ভ্রাতা, টিরেসিয়াস ত্রিকালদর্শী অন্ধ মহাপুরুষ। প্রধান এই চারটি চরিত্রের পাশাপাশি আছে আচার্য, বার্তাবহ, রাজ অনুচর, থিবির জনসাধারণ, বালক, রানীর পার্শ্বচারিণীগণ। গ্রিক নাটকের অন্যতম একটি উপাদান হচ্ছে বা চরিত্র হচ্ছে কোরাস দল। নাটকের পট পরিবর্তনে কিংবা কোনো ঘটনাকে দর্শকের কাছে উপস্থাপন করার সহজতম প্রতীক হচ্ছে কোরাস। গ্রিক ট্র্যাজেডিতে বা গ্রিক নাটকে এই কোরাসদের ভূমিকা অনস্বীকার্য। দেবী ডেলফির নির্দেশে ক্যাডামস থিবি প্রান্তরে একটি নগর পত্তন করেন। ইডিপাস ক্যাডামস বংশোদ্ভূত, তার পিতার নাম লেয়াস। ইডিপাস লেয়াস এর ঔরসজাত এবং জোকস্টার গর্ভজাত সন্তান। ভাগ্য বিড়ম্বিত এই সন্তান এই নাটকের মূল চরিত্র। নাটকটিতে তার প্রভাব এত বেশি যে গ্রিক ভাষায় সফল এই ট্র্যাজেডি নাটকটির নাম করণ করা হয়েছে ইডিপাস রেক্স নামে। বাংলা ভাষাভাষীর কাছে যা বিখ্যাত ট্র্যাজেডি ইডিপাস নামে সুপরিচিত। লেয়াস এবং জোকস্টার তাদের সন্তান জন্মদানের পরপরই জানতে পারেন যে এই সন্তান হবে পিতৃহন্তারক ও নিজের আপন গর্ভধারণের স্বামী, এবং তার উরসে তার আপন মায়ের গর্ভে সন্তান জন্ম নেবে। তাই তার নামকরণের পূর্বে তাকে থিবি থেকে দূর পর্বতে বিতাড়িত করা হয়। হাতে ও পায়ে লোহার বেড়ি পরিয়ে দেওয়া হয় যেন সে কখনো বেঁচে ফিরতে না পারে, কিন্তু নিয়তির লিখন না যায় খণ্ডন। তাই এক সময় সেই সন্তান ইডিপাস নাম ধারণ করে ভাগ্যের সন্ধানে এগিয়ে চলে থিবির দিকে। পথে এক মল্লযুদ্ধে সে লেয়াসকে মেরে ফেলে। তখনকার থিবির চিরাচরিত রীতি অনুযায়ী মৃত্যু রাজার স্ত্রীকে রাজ্যসহ গ্রহণ করে ইডিপাস। ইডিপাসের স্ত্রী হিসাবে স্বীকৃতি পায় তার মাতা জোকস্টা। সুদীর্ঘ 15 বছর কাটলো এভাবে। তারপর হঠাৎ এক সময় সর্বদেশ মহামারী এবং বসন্ত রোগে আচ্ছন্ন হলো। এই ভয়াবহ অবস্থা থেকে ইডিপাস যেন দেশকে রক্ষা করেন। থিবির জনগণ এই আশা নিয়ে হাজির হলো ইডিপাসের সামনে থিবির রাজপ্রাসাদে। ইডিপাস নাটকের উন্মোচন এখানেই। নাটকের প্রথম দৃশ্যে রাজা ইডিপাস থিবির জনসাধারণের উদ্দেশ্যে বলেন, ক্যাডামসের প্রাচীন রক্তধারার সন্তান তোমরা, তোমাদের আজকের অনুনয়ের অর্থ কি? এই সমস্ত বৃক্ষমালা এবং কুসুম মাল্য অথবা
ধূপগন্ধের অগ্র, অথবা বেদনা মুক্তির জন্য প্রার্থনা এবং আত্মরোল, এগুলোর অর্থ কি? আমি আমার বার্তাবাহকদের সংবাদের ওপর নির্ভর না করে নিজে এসেছি সবকিছু জানতে। নিজে, অর্থাৎ আমি ইডিপাস, যার খ্যাতি সর্বভুবন ব্যাপী। নাটকের শুরুতে এই বক্তব্যতে স্পষ্ট হয় যে ইডিপাস থিবির জন্য কত ভালো, দক্ষ এবং যোগ্য একজন রাজা ছিলেন। রাজা ইডিপাস তার রাজ্যের সকল জনসাধারণকে সুখে শান্তিতে রেখেছিলেন, কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন। ত্রিকালদর্শী অন্ধ মহাপুরুষ টেরেসিয়াস জানিয়েছে, রাজ্যে আজ যে হাহাকার, এর পিছনে দায়ী এক মহাপাপিষ্ট পুরুষ যে রাজ্যে বসবাস করছে। তাকে যতক্ষণ পর্যন্ত এই রাজ্য থেকে বিতাড়িত করা হবে না, ততক্ষণ পর্যন্ত থিবির দুর্ভাগ্য শেষ হবে না। ইডিপাস ঘোষণা করেন, সে ব্যক্তি যেই হোক, তাকে অন্ধ করে দিয়ে থিবি থেকে বিতাড়িত করা হবে। ঘটনার চক্রে ও নিয়তি নির্মম লেখনীতে প্রমাণিত হয় সেই পাপিষ্ট ব্যক্তি আর কেউ নয়, স্বয়ং রাজা ইডিপাস নিজেই। তাই ইডিপাস তার কথা রাখতে গিয়ে নিজ হাতে দুই চোখ অন্ধ করে ফেলেন, আর এই নির্মমতায় জোকস্টা মৃত্যুবরণ করেন। ইডিপাস রাজ্য ছেড়ে বেরিয়ে যান। ইডিপাসের এই বিদায়কে সফোক্লিস উপস্থাপন করেছেন এই বলে, শেষ মুহূর্ত দিয়ে মানুষকে বিচার করতে হয়। কাউকে সুখী বলা যায় না, যে পর্যন্ত না সমাধি পর্যন্ত সে তার আনন্দকে বহন করে নিয়ে যেতে পারে। সফোক্লিসের এই একটি কথাই মানব জীবনের অসংখ্য প্রশ্নের উত্তর এনে দেয়। সফোক্লিস 496 খ্রিস্টপূর্বাব্দে এথেন্সে জন্মগ্রহণ করেন। তিনি অনেকগুলো নাটক, গল্প রচনা করেন। তার মৃত্যুর ঠিক 200 বছর পরে একজন অজ্ঞাতনামা লেখকের হাত ধরে এই নাটকটি পুনরায় সবার সামনে প্রচারের আলোয় আসে, যা গ্রিক ট্র্যাজেডির সর্বশ্রেষ্ঠ নাটক বলে আজও বিবেচিত হয়ে আসছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। যারা সাবস্ক্রাইব করেননি তারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন। আজ এ পর্যন্তই। আসছি আগামীতে আরও একটি বই নিয়ে আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।